এদিকে বিএনপির ঠেলায় স্বপ্ন ভেঙে খান খান ইউনুস, আলী রিয়াজ, আসিফ নজরুলদের। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। গণতান্ত্রিক, প্রগতিশীল, অন্তর্ভুক্তিমূলক, ইনক্লুসিভ বাংলাদেশের প্রতি সবসময় ভারত সরকারের সমর্থন আছে, এটা যে তিনি বলেছিলেন। নতুন যে বিএনপি সরকার, তারাও তেমন একটা পরিবেশ বাংলাদেশের সৃষ্টিতে আগ্রহী, সেই প্রতিশ্রুতিটাও কিন্তু বিএনপি মহাসচিবের এই সাক্ষাৎকারে পরিষ্কার। তারা রাজনৈতিক প্রতিহিংসা থেকে সরে আসার কথা বলেছেন। তারা রাজনৈতিক প্রতিহিংসা, সহিংসতা কোথাও নিয়ে যেতে পারে না বাংলাদেশকে, এবং গণতান্ত্রিক পরিবেশের জন্য মঙ্গল নয়, সেটা উল্লেখ করেছেন। এদিকে ঘুরতে যাচ্ছে বাংলাদেশের খেলা। নির্বাচন কারচুপির প্রমাণ ইউরোপীয় ইউনিয়নের হাতে। পুনরায় নির্বাচন চেয়ে বাইডেন প্রশাসনকে মার্কিন 5 এমপির কড়া চিঠি। বাংলাদেশের নির্বাচনে নজিরবিহীন সিস্টেম্যাটিক ম্যানিকুলেশন বা পদ্ধতিগত কারচুপি হয়েছে। অনেক কেন্দ্রেই ভোটের হার অস্বাভাবিক হারে বাড়িয়ে দেখানো হয়েছে। বিশ্লেষকরা মতামত দিয়েছেন যে এই ভেটো দেওয়ার পেছনে গোপনে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগের হাইকমান্ড। পুনরায় নির্বাচন আয়োজন হলে সেই নির্বাচনে অবশ্য অংশগ্রহণ করবে আওয়ামী লীগ। বাংলাদেশের ক্ষমতায় নতুন সংঘাত, সেনাপ্রধান বনাম পররাষ্ট্রমন্ত্রী, পর্দার আড়ালে কি ঘটছে? দর্শক, আমরা আলাপটি শুরু করবার আগে একটি ভিডিও ক্লিপ দেখিয়ে আসবো, তারপরে আমরা আরো বিস্তারিত আলাপে যাব। এদিকে পাকিস্তান পালাচ্ছেন ডক্টর ইউনুস, নাকি রাষ্ট্রপতি হতে তারেকের হাত ধরছেন তিনি? এইমাত্র একটা রিট দেখলাম, আজকে সরকারের প্রথম দিন, আজকেই হাইকোর্টে একটা রিট, সেটা হচ্ছে জুলাই সনদ সংবিধানের সাথে সাংঘর্ষিক। এটা বাতিলছে একটা রিট। এটা সরকারের কেউ করলো নাকি সরকার সমর্থিত কেউ, এটা বোঝা যাচ্ছে না। এদিকে বরগুনায় আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন, টাঙানো হলো শেখ মুজিব ও হাসিনার ছবি। এই গণভোটের কোনো আইনগত ভিত্তি নেই। এটি সম্পূর্ণভাবে একটি গোষ্ঠী জনগণের উপর চাপিয়ে দিয়েছে। এই গণভোট যেভাবে প্রচার করা হয়েছে তার মধ্যে অনেক বিভ্রান্তি আছে। জুলাই সনদকে অস্বীকার করেন, তাহলে আপনার মন্ত্রিসভা অবৈধ, আপনার এই নির্বাচন অবৈধ, গণভোট অবৈধ, সব অবৈধ, বলেন সব অবৈধ। এদিকে বিএনপির ঠেলায় স্বপ্ন ভেঙে খান খান ইউনুস, আলী রিয়াজ ও আসিফ নজরুলদের। তিনজনেই ডক্টর। প্রাক্তন তদারকি সরকার প্রধান ইউনুস নামের আগে ব্যবহার করেন ডক্টর। আলী রিয়াজের নামের আগে লেখা থাকে ডক্টর। আসিফ নজরুলের ক্ষেত্রেও তাই। এই 3 ডক্টরের সব ফন্দি বানচাল করে দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের আগে সালাহউদ্দিন আহমেদ এ কথা বলেন। তিনি সাফ জানিয়ে দেন, বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিচ্ছেন না। বিএনপির নবনির্বাচিত এই সংসদ সদস্য বলেন, আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি এবং সংবিধানে এটা এখনও ধারণ করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যকে কে শপথ নেওয়াবেন সেটা বিধান করতে হবে। সালাহউদ্দিন আহমেদ বলেন, সাংবিধানিকভাবে জাতীয় সংসদে গৃহীত হওয়ার পরে তখন জাতীয় সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেওয়ার বিধান করা যাবে। বিধায় আমরা এখন সাংবিধানিকভাবে এই পর্যন্ত আমরা এসেছি। আমরা সংবিধান মেনে এ পর্যন্ত চলছি এবং আশা করি সামনের দিনেও চলব। হাতে একটি ফর্ম দেখিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, এই ফর্মই 3য় তফসিলে আছে, সাদাটা। এই রকম তখন একটা ফর্ম সংবিধানের 3য় তফসিলে আসবে। সেগুলো সাংবিধানিকভাবে জাতীয় সংসদে গৃহীত হওয়ার পরে তখন জাতীয় সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেওয়ার বিধান করা যাবে। বিধায় আমরা এখন সাংবিধানিকভাবে এই পর্যন্ত আমরা এসেছি। আমরা সংবিধান মেনে এ পর্যন্ত চলছি এবং আশা করি সামনের দিনেও চলব। দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। সালাহউদ্দিন আহমেদ বলেন, বিএনপি সংবিধান মেনে চলছে এবং আগামী দিনেও চলবে। গণভোটে হ্যাঁ জয়ী হওয়ায় এখন জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার আদেশ অনুযায়ী 'ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হওয়ার কথা। সে হিসেবে নির্বাচিত ব্যক্তিদের প্রথমে সংসদ সদস্য হিসেবে এবং এরপর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার কথা। কিন্তু শপথের আগে বিএনপি জানালো, দলের নবনির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিচ্ছেন না। বিএনপি সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় এনসিপি একযোগে মন্ত্রিসভার শপথবাক্য পাঠ অনুষ্ঠান বয়কট করে। দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, গণভোটে জনরায়ের সঙ্গে প্রতারণা করা হয়েছে।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জানিয়েছেন, বিএনপি দুটি শপথ না নিলে সংসদে যাওয়াই তো অর্থহীন। সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, গণভোটের রায়ের কারণে যদি জুলাই আদেশ বাস্তবায়নযোগ্যই হয়ে যায় তাহলে সংবিধান সংস্কার পরিষদের প্রয়োজনীয়তাই থাকে না। আবার অন্যদিকে যেসব সদস্যরা শপথ নিয়েছেন তারা নিজেরাই জুলাই আদেশ অনুযায়ী নিজেরাই সংবিধান বানিয়ে ফেলতে পারেন। সোমবার সংসদ সচিবালয়ের তরফে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যরা প্রথমে এমপি হিসেবে দায়িত্ব পালনের শপথ নেওয়ার পর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত গণভোটে হ্যাঁ জয়ী হওয়ায় জুলাই সনদ অন্তর্ভুক্ত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের দায়িত্ব বর্তাবে সংবিধান সংস্কার পরিষদের ওপর। দীর্ঘ 1 বছরের আলোচনা, সংলাপ ও তর্ক বিতর্কের পর রাষ্ট্র সংস্কারের উদ্যোগগুলো নিয়ে জাতীয় সনদ চূড়ান্ত করা হয়, যা স্বাক্ষর হয় গেল 17ই অক্টোবর। তবে জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে হবে তা নিয়ে দলগুলোর মধ্যে তীব্র মতবিরোধ দেখা দেয়। এরপর গত 13ই নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট আয়োজনের সময় দিয়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করা হয়। ওই আদেশে বলা হয়, গণভোটে হ্যাঁ বিজয়ী হলে এই আদেশ জারির পর অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনের জয়ীদের সমন্বয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হইবে, যা সংবিধান সংস্কার বিষয়ে সব ধরনের ক্ষমতা প্রয়োগ করতে পারবে। এদিকে পাকিস্তান পালাচ্ছেন ডক্টর ইউনূস, নাকি রাষ্ট্রপতি হতে তারেকের হাত ধরছেন তিনি? পূর্বাঞ্চলের 7টি রাজ্য বা 7 সিস্টার্স নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন মোহাম্মদ ইউনূস। বিদায়বেলাতেও সেই বিতর্ক জিঙিয়ে রাখলেন তিনি। বিদায় ভাষণে তিনি বললেন, আমাদের খোলা সমুদ্র কেবল ভৌগোলিক সীমারেখা নয়, এটি বাংলাদেশের জন্য বিশ্ব অর্থনীতির সঙ্গে যুক্ত হওয়ার খোলা দরজা। নেপাল, ভুটান এবং 7 সিস্টার্সকে নিয়ে এই অঞ্চলে অর্থনৈতিক সমৃদ্ধির বিশাল সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বিদায় নেওয়ার আগেও তিনি তারেক রহমান সরকারকে একটা অস্বস্তির মধ্যে রেখে যাচ্ছেন। উল্লেখ্য, উত্তর পূর্বাঞ্চলের 7 সিস্টার্স ভারতের জন্য অতি সংবেদনশীল জায়গা। এই জায়গায় বারে বারে আঘাত করছেন মোহাম্মদ ইউনূস। ওয়াকিবহাল মহলের মতে এটা পরিকল্পিত বক্তব্য। তিনি চাইছেন বাংলাদেশে তার পাকাপাকি পুনর্বাসন। তার পছন্দের জায়গা রাষ্ট্রপতি ভবন। তবে তাকে কি রাষ্ট্রপতি পদে বসাবেন তারেক রহমান? এই প্রশ্নই এখন সর্বাগ্রে উঠছে। পাশাপাশি আরেকটি প্রশ্নও উঠছে, মোহাম্মদ ইউনূস যদি বাংলাদেশ ছেড়ে যান তাহলে কোথায় যাবেন তিনি? 1 মাস আগে সাংবাদিক সম্মেলন করে ইউনূস সাহেবের নির্বাচন পরবর্তী পরিকল্পনার কথা ঘোষণা করেছিল বাংলাদেশ অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের উপপ্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছিলেন, দায়িত্ব ছাড়ার পরে মূলত 3টি কাজে মনোনিবেশ করবেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ, ছাত্রাবস্থায় শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমানের অনুরাগী ছিলেন ইউনূস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির এই মেধাবী ছাত্র হিসেবে মুক্তিযুদ্ধের সময়ে বাংলাদেশ সিটিজেন্স কমিটি গড়ে আন্দোলনও করেছিলেন। পরবর্তী সময়ে শেখ হাসিনার সঙ্গেও ইউনূসের অত্যন্ত সুসম্পর্ক ছিল। কিন্তু গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠার কিছুটা সময় পর হাসিনার সঙ্গে ইউনূসের সম্পর্কের অবনতি হয়। ইউনূসের গ্রামীণ ব্যাংককে সুদখোর বলে দাগিয়ে দিয়েছিল আওয়ামী লীগ। ইউনূসকে বলা হয়েছিল গরিবের রক্তচোষা। হাসিনার প্রধানমন্ত্রীত্বেই ইউনূসের বিরুদ্ধে দায়ের হয়েছিল একাধিক দুর্নীতির মামলা। 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনার বিদায়ের পর সেই ইউনূসকেই ছাত্ররা প্রধান উপদেষ্টা করে বাংলাদেশে নিয়ে আসেন। যদিও এই পছন্দ আগে থেকেই করা ছিল। ক্ষমতায় এসেই তিনি নিজের উপর থাকা মামলাগুলি তুলে নেন এবং তার সংস্থাগুলির বিরুদ্ধে যে কর ফাঁকির অভিযোগ ছিল সেই করও মুকুব করিয়ে নেন। পাশাপাশি একাধিক নতুন সংস্থা চালু করেছেন তিনি প্রধান উপদেষ্টার পদে থাকাকালীনই। এবার ইউনূসের প্রধান উপদেষ্টার কার্যকাল শেষ হচ্ছে, তাই পুরনো মামলাগুলি পুনরায় চালু হওয়ার একটা আশঙ্কা থেকেই যায়। আজ না হয় কাল সেটা হতেই পারে। সেই কারণেই রক্ষাকবচ হিসেবে তিনি রাষ্ট্রপতি পদটিকেই পাখির চোখ করছেন। বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আওয়ামী লীগ তথা হাসিনার ঘনিষ্ঠ ছিলেন। নির্বাচনের আগেই তিনি একটি সাক্ষাৎকারে দাবি করেছিলেন, নতুন সরকার এলে তিনি পদত্যাগ করতে পারেন। সেটা হলে নতুন রাষ্ট্রপতি হিসেবে কাউকে মনোনীত করতেই হবে তারেক রহমানের সরকারকে। সেক্ষেত্রে ইউনূস হতে পারেন একটি জোরালো দাবিদার। মার্কিন যুক্তরাষ্ট্র তার নামই সুপারিশ করতে পারে। আবার একটি মহল মনে করছেন ইউনূস দ্রুত বাংলাদেশ ত্যাগ করবেন, যেমনটা তার উপদেষ্টা মণ্ডলীর অনেকেই চাইছেন। তবে তিনি ফ্রান্সে ফিরবেন নাকি যুক্তরাষ্ট্রে আশ্রয় নেবেন সেটা নিয়েও চলছে কাটাছেঁড়া। আবার কেউ কেউ দাবি করছেন ইউনূস আপাতত পাকিস্তান বা মধ্যপ্রাচ্যের কোথাও যেতে পারেন, যতদিন না তাকে রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়। যদিও গত 11 জানুয়ারি ইউনূসের তরফে তার উপপ্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছিলেন, দায়িত্ব ছাড়ার পরে মূলত 3টি কাজে মনোনিবেশ করবেন।
একটি হলো ডিজিটাল হেলথ কেয়ার ডেভেলপমেন্ট, এর মাধ্যমে বাংলাদেশের নারীদের স্বাস্থ্য পরিষেবায় অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ। দ্বিতীয়টি হলো শিল্প বাণিজ্য ক্ষেত্রে তরুণ উদ্যোক্তা তৈরির কার্যক্রম, এবং তৃতীয়টি হলো যে 3-0 তত্ত্ব নিয়ে তিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন, তাতে নতুন গতি সঞ্চারের চেষ্টা। ইউনুস বাংলাদেশের প্রধান উপদেষ্টা থাকাকালীন যে একাধিক দেশে সফর করেছেন, সেখানে মানব সম্পদ রপ্তানি নিয়ে একাধিক দেশে চুক্তি সেরে এসেছিলেন। মনে করা হচ্ছে সেই কাজেই তিনি মনোনিবেশ করবেন। এদিকে বরগুনায় আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন, টাঙানো হল শেখ মুজিব ও হাসিনার ছবি। বরগুনা জেলা আওয়ামী লীগের বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ, কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টাঙানোর ঘটনা ঘটেছে। বুধবার সকাল 7টার দিকে বরগুনা শহরের শেরেবাংলা সড়কে অবস্থিত দলীয় কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়। স্থানীয়রা জানান, বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ফাহাদ হাসান তানিম ও জেলা ছাত্রলীগের সদস্য নাইমের নেতৃত্বে একদল নেতাকর্মী কার্যালয়ে প্রবেশ করেন। তারা ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং কার্যালয়ের ভেতরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার প্রতিকৃতি টাঙান। প্রত্যক্ষদর্শীরা জানান, অল্প সময়ের মধ্যেই কর্মসূচি শেষ করে নেতাকর্মীরা স্থান ত্যাগ করেন। তবে ঘটনার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সমালোচনা শুরু হয়। এ বিষয়ে জেলা আওয়ামী লীগের দায়িত্বশীল নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহিন এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, কার্যক্রম নিষিদ্ধ থাকা একটি দলের কার্যালয়ে এ ধরনের কর্মসূচি প্রশ্নের জন্ম দিয়েছে। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল আলিম জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা শনাক্তে কাজ চলছে। বাংলাদেশ ভারত সম্পর্ক ইউনুস সরকারের আমলে কার্যতই একেবারে তলানিতে গিয়ে পৌঁছেছিল। বাংলাদেশ ভারত সম্পর্কের ইতিহাসে দুদেশের সম্পর্ক এতটা খারাপ সম্ভবত এর আগে কখনোই হয়নি, মানে নিশ্চিতভাবেই বলা যেতে পারে এর আগে কখনোই সম্পর্কটা এমন জায়গায় পৌঁছেনি যে দুই সরকারের মধ্যে আলোচনার আর কোনো চ্যানেলই খোলা ছিল না। একেবারেই আলোচনার পরিবেশ নষ্ট হয়ে গিয়েছিল, বন্ধ হয়ে গিয়েছিল আলোচনার সকল দরজা। এমন অবস্থায় ভারত সরকার বেশ কয়েক মাস ধরেই প্রকাশ্যেই বলে আসছিল, পুরো অন্তর্বর্তীকালীন সরকারের সময়কালটাতেই তারা বলে আসছিল যে তারা একটা নির্বাচিত সরকার বাংলাদেশে ক্ষমতায় আসবে, সেজন্য অপেক্ষা করছে। অনির্বাচিত কোনো সরকারের সঙ্গে সম্পর্ক স্থাপনে তারা আগ্রহী নয়। তারা পূর্ণ কূটনৈতিক সম্পর্ক একটা অস্থায়ী অনির্বাচিত সরকারের সঙ্গে স্থাপন করে না। কাজেই তারা নির্বাচিত সরকার আসবার জন্য অপেক্ষা করছে। কাজেই বিএনপি নেতৃত্বাধীন সরকার, তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হওয়ার পর ভারত যে খুবই আগ্রহের সঙ্গে হাত বাড়িয়ে দিয়েছে, সেটাতে একেবারে ভারতের শীর্ষ নেতৃত্ব কোনো রাগঢাক করছেন না। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বাংলাদেশে ভোটের পরের দিন সকালবেলায় একেবারে বিশ্ব নেতৃবৃন্দদের মধ্যে প্রথম ব্যক্তি হিসেবে ফেসবুকে পোস্ট দিয়ে তারেক রহমানকে বাংলাদেশের নতুন নেতা হিসেবে অভিনন্দন জানিয়েছেন। বলেছেন যে বাংলাদেশের মানুষ যে তার প্রতি আস্থা প্রকাশ করেছে তারই প্রমাণ এই ভোট। এবং তারপর শুক্রবার দিনেই তারেক রহমানকে সরাসরি ফোন করেছেন ভারতের প্রধানমন্ত্রী মোদী এবং ফোন করে আবারও অভিনন্দন জানিয়েছেন, ভারত বাংলাদেশ সুসম্পর্ক স্থাপনে আগ্রহ প্রকাশ করেছেন, একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। এমন অবস্থায় বিএনপিও যে ভারত বাংলাদেশ সম্পর্ককে একটা যুক্তিসঙ্গত জায়গায় নিয়ে যেতে চায় এবং আবারও এই দুদেশের সম্পর্ককে সচল করতে চায়, বিএনপির নেতৃত্বের তরফেও সে বার্তা স্পষ্টতই আসছে। ভারতের শীর্ষস্থানীয় পত্রিকা দ্য হিন্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে ভারত বাংলাদেশ সম্পর্ক কোনো একটা বিষয়ের ওপর আটকে থাকতে পারে না এবং ভারতে শেখ হাসিনা আছেন সে বিষয়টার মধ্যেই ভারত বাংলাদেশ সম্পর্কটা আটকা পড়ে যেতে পারে না, সেটা ভারত বাংলাদেশ সুসম্পর্কের ক্ষেত্রে একটা বাধা হয়ে দাঁড়াতে পারে না। দুদেশের সম্পর্ককে আরো ভালো করবার আগ্রহ প্রকাশ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন যে তারা ইভেন বেটার টাইজ প্রত্যাশা করেন, আরো ভালো সম্পর্ক স্থাপন এবং প্রতিষ্ঠা করতে প্রত্যাশা করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্য হিন্দুকে দেওয়া এই সাক্ষাৎকারে, গুলশান কার্যালয়ে বসে দেওয়া এই সাক্ষাৎকারে বলেছেন যে একদিকে যেমন বাংলাদেশ তার স্বার্থ সংশ্লিষ্ট যেসব প্রকল্প আছে ভারতের সঙ্গে সেগুলোকে আরো জোরদার করতে চায়, তেমনি তারা চায় যে মানে উন্নয়ন অংশীদার হিসেবে ভারতের যে ভূমিকা সেটাকেও আরো গুরুত্বের সঙ্গে নিতে এবং আরো জোরদার করতে। তিনি বলেছেন যে তারা বিশ্বাস করেন যে মানবাধিকার লঙ্ঘনের মতো অপরাধের সঙ্গে শেখ হাসিনা জড়িত ছিলেন, শেখ হাসিনার বিরুদ্ধে যেসব অভিযোগ এসেছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দের বিরুদ্ধে তাদের বিচার হওয়া উচিত এবং তাদের বিচার প্রক্রিয়া যেমন চলছে তেমন চলবে। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে সেটা ভারত বাংলাদেশের যে বৃহত্তর প্রেক্ষাপটের সম্পর্ক, বিশেষভাবে এর বাণিজ্যিক এবং ব্যবসায়িক যে সম্পর্ক ইনক্লুডিং ট্রেড অ্যান্ড কমার্শিয়াল টাইজ, সেক্ষেত্রে এটা কোনো বাধা হতে পারে না। কারণ তিনি বলছেন উই ওয়ান্ট টু বিল্ড ইভেন বেটার টাইজ, আমরা আরো ভালো সম্পর্ক গড়ে তুলতে চাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরপর কিছু উদাহরণ হাজির করেছেন।
এই সাক্ষাৎকারে। তিনি বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন তাদের মধ্যে সম্পর্কে, দ্বিপাক্ষিক সম্পর্কে নানা জটিলতা আছে, কিন্তু এসব জটিলতার কারণে তারা যে একের সঙ্গে অপরে কাজ করে না এমনটা কিন্তু নয়। কাজেই কোনো একটি ইস্যু বা কোনো বিশেষ বিষয়কে মাথায় রেখে ভারত বাংলাদেশ সম্পর্ক স্থবির হয়ে পড়তে পারে না। এবং সেখানে তিনি বিএনপির রাজনীতির, বিএনপির নেতৃত্বের ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে যে ঐতিহাসিক ভূমিকা সেটাও মনে করিয়েছেন। তিনি মনে করিয়েছেন যে 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর কিন্তু শেখ হাসিনা এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা যখন ভারতে ছিলেন, তখনও প্রেসিডেন্ট জিয়াউর রহমান ভারতে গেছেন এবং তিনি ভারতের তখনকার প্রাইম মিনিস্টার মোরারজি দেশাইকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছেন এবং বাংলাদেশে সফর করেছেন ভারতের তখনকার প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করাচ্ছেন যে 1980 সালে যখন শেখ হাসিনা ভারতে বসে রীতিমতো প্রস্তুতি নিচ্ছেন যে তিনি বাংলাদেশে রাজনৈতিকভাবে প্রত্যাবর্তন করবেন, তখন কিন্তু প্রেসিডেন্ট জিয়া দিল্লি সফর করেছেন এবং সেখানে গিয়ে ইন্দিরা গান্ধীর সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন। তার মানে বাংলাদেশের রাজনীতির সঙ্গে ভারত বাংলাদেশ সম্পর্ককে মেলানোটা যে বিএনপি ঐতিহাসিকভাবেই কখনো করে নাই, সেটা সরাসরি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সাক্ষাৎকারে মনে করিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের তরফে এর মধ্যে তারেক রহমানকে ব্যক্তিগত চিঠি লিখে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং তার কন্যা জাইমা রহমানকে ভারত সফরে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লাকে ভারতের প্রধানমন্ত্রী তার প্রতিনিধি হিসেবে তারেক রহমানের শপথে পাঠিয়েছিলেন এবং তার হাত দিয়ে এই আমন্ত্রণের চিঠি গেছে। এই কথাও জোরদারভাবে আছে ভারতে এবং বাংলাদেশে যে বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সফর ভারতে হবে কিনা। বিশেষভাবে ভারত বাংলাদেশ সম্পর্কটা যখন এতটা স্থবির হয়ে পড়েছে এবং ভারতের প্রধানমন্ত্রী মোদী কিন্তু সেই আমন্ত্রণ জানিয়ে ভারতে তাদের জন্য উষ্ণ অভ্যর্থনা অপেক্ষা করছে সেই প্রতিশ্রুতি দিয়ে এরই মধ্যে এই ওই প্রত্যাশা ব্যক্ত করে রেখেছেন যে বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী খুব শিগগিরই ভারত সফর করবেন এবং তার মাধ্যমে ভারত বাংলাদেশ সম্পর্কটার একটা নবযাত্রা শুরু হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার সাক্ষাৎকারে বলেছেন যে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট যে বিষয়গুলো সেগুলো নিয়ে ভারতের সঙ্গে আলাপ করবেই। যেমন বাংলাদেশের ক্ষমতায় নতুন সংঘাত, সেনাপ্রধান বনাম পররাষ্ট্রমন্ত্রী, পর্দার আড়ালে কি ঘটছে। দর্শক, আমরা আলাপটি শুরু করবার আগে একটি ভিডিও ক্লিপ দেখিয়ে আসবো, তারপরে আমরা আরো বিস্তারিত আলাপে যাব। আপনার সরকারে একজন বিদেশি নাগরিককে আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন। আপনার কি সেই আক্কেল জ্ঞান নাই? একজন বিদেশি নাগরিকের কাছে এই দেশের সেনাবাহিনী নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট প্রদান করবে কিভাবে ভাবলেন? দর্শক, ভিডিও ক্লিপটি দেখলেন, যে ভিডিওতে বিএনপির অন্যতম প্রভাবশালী নেতা, স্থায়ী কমিটির সদস্য, নবনিযুক্ত মন্ত্রী সালাউদ্দিন আহমেদ, যিনি বলেছেন খলিলুর রহমান সম্পর্কে যে তিনি বিদেশি নাগরিক এবং বিএনপির পক্ষ থেকে যদি ইউনূস সরকারের কারো পদত্যাগের দাবি থেকেছিল সেটি হচ্ছেন এই খলিলুর রহমান। কিন্তু মজার বিষয় হলো, অত্যন্ত আশ্চর্যের বিষয় হলো, খলিলুর রহমান বিএনপি সরকারের ভেতরে ঢুকে গেলেন। পরবর্তী পদক্ষেপ কি হতে যাচ্ছে? 12 ফেব্রুয়ারি বাংলাদেশের সাধারণ নির্বাচন হয়ে গেল, ক্ষমতায় এসেছে বিএনপি নেতৃত্বাধীন জোট। কিন্তু সরকার গঠনের রেশ কাটতে না কাটতেই ঢাকার ক্ষমতার অলিন্দে শুরু হয়েছে এক নতুন স্নায়ুযুদ্ধ। একদিকে বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আর অন্যদিকে নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজের আজকের এক প্রতিবেদন দাবি করছে এই দুই ক্ষমতাধর ব্যক্তির মধ্যকার পুরনো শত্রুতা এখন চরম রূপ নিতে পারে, যা কেবল সামরিক বাহিনী নয় বরং বাংলাদেশের ভূ রাজনীতি এবং বৈদেশিক সম্পর্কেও বড় প্রভাব ফেলতে পারে। কেন সেনাপ্রধান খলিলুর রহমানকে সেনানিবাসে নিষিদ্ধ করেছিলেন? কেন খলিলুর রহমানকে মার্কিন ডিপ স্টেটের লোক বলা হচ্ছিল? আপনি বিএনপি নেতার কণ্ঠেও শুনলেন তীব্র প্রতিবাদের ভাষা। এই দ্বন্দ্বে তারেক রহমানের ভূমিকা কি? এই দ্বন্দ্বের শেকড় আসলে অনেক গভীরে। ঘটনার শুরু 2025 সালের মাঝামাঝিতে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সময় খলিলুর রহমান ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বা এনএসএ। সেই সময় তিনি মিয়ানমারের রাখাইনে একটি মানবিক করিডোর বা হিউম্যানিটেরিয়ান করিডোর তৈরির প্রস্তাব দেন। কিন্তু এখানেই বাধে বিপত্তি। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেন। নর্থ ইস্ট নিউজের তথ্য মতে জেনারেল জামান সরাসরি ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন কোনো রক্তক্ষয়ী করিডোর হতে দেওয়া হবে না। সেনাবাহিনী মনে করেছিল এই করিডোর বাংলাদেশের নিরাপত্তার জন্য চরম হুমকি হয়ে দাঁড়াতে পারে। এই বিরোধ এতটাই ব্যক্তিগত পর্যায়ে চলে যায় যে জেনারেল জামান খলিলুর রহমানের ঢাকা সেনানিবাসে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেন। ভাবুন একবার, একজন নিরাপত্তা উপদেষ্টার জন্য সেনানিবাসের দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই নিষেধাজ্ঞা আজও বহাল আছে বলে জানা গেছে। আর এখন সেই ব্যক্তি দেশের পররাষ্ট্রমন্ত্রী। নির্বাচনের পর যখন মন্ত্রী পরিষদ গঠনের নানা রকম জল্পনা কল্পনা চলছিল, তখন খলিলুর রহমানের নাম তালিকার কোথাও ছিল না। এমনকি বিএনপির সিনিয়র নেতারাও জানতেন না তিনি মন্ত্রী হতে যাচ্ছেন। কিন্তু শেষ মুহূর্তে টেকনোক্র্যাট কোটায় তাকে পররাষ্ট্রমন্ত্রী করা হয়। এটি অনেকের কাছেই বিনা মেঘে বজ্রপাতের মতো ছিল। নর্থ ইস্ট নিউজ দাবি করছে এটি একটি পর্দার আড়ালের বিশাল ডিল। খলিলুর রহমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমেরিকার সাথে বড় বড় বাণিজ্যিক চুক্তি এবং 25টি বোয়িং বিমান কেনার পেছনে মূল ভূমিকা পালন করেছিলেন। এমনকি এই বাণিজ্য চুক্তি, মার্কিন বাংলাদেশ যে বাণিজ্য চুক্তি হয়েছে, এই চুক্তির পেছনে খলিলুর রহমান বড় ভূমিকা পালন করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে খলিলুর রহমান আসলে ওয়াশিংটনের পছন্দের লোক। তার এই অন্তর্ভুক্তি প্রমাণ করে যে
তারেক রহমানের সরকারের ওপর মার্কিন ডিপ স্টেটের একটি শক্তিশালী প্রভাব রয়েছে। সেনাপ্রধান যেখানে জাতীয় নিরাপত্তা নিয়ে চিন্তিত, সেখানে পররাষ্ট্রমন্ত্রী যখন সরাসরি বিদেশি শক্তির মদতপুষ্ট বলে মনে করা হয়, তখন সংঘাত অনিবার্য। বিরোধ কেবল করিডোর বা রাজনীতিতে সীমাবদ্ধ থাকেনি, এটি ঢুকে পড়েছে সরাসরি সেনাবাহিনীর চেইন অফ কমান্ডে। নর্থ ইস্ট নিউজের প্রতিবেদনে একটি চাঞ্চল্যকর দাবি করা হয়েছে, খলিলুর রহমান নাকি সেনাপ্রধানকে একঘরে করার জন্য সেনাবাহিনীতে বড় ধরনের পদ বদলের চেষ্টা করেছিলেন। তিনি চেয়েছিলেন প্রিন্সিপাল স্টাফ অফিসার পিএসও লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসানকে সরিয়ে চিফ অফ জেনারেল স্টাফ বা সিজিএস করতে। অন্যদিকে জেনারেল জামান চেয়েছিলেন তার অনুগত লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমানকে সেই পদে বসাতে। এমনকি ডক্টর ইউনূস এবং খলিলুর রহমান মিলে মেজর জেনারেল মীর মুশফিকুর রহমানকেও সিজিএস করার চেষ্টা করেন। বর্তমানে সিজিএস পদটি শূন্য রয়েছে। এই যে পদায়ন নিয়ে লড়াই, এটি আসলে ক্ষমতার ভারসাম্য নিজেদের দিকে টানার চেষ্টা। খলিলুর রহমান চাইছেন এমন কাউকে গুরুত্বপূর্ণ পদে বসাতে যারা সেনাপ্রধানের প্রভাব কমিয়ে দেবে, আর জেনারেল জামান চাইছেন 2027 সালের জুন মাসে তার অবসরের আগ পর্যন্ত নিজের বিশ্বস্ত বলয়কে ধরে রাখতে। জেনারেল জামানের অবসরের নর্থ ইস্ট নিউজ বলছে 2027 সালের জুন মাস, কিন্তু উইকিপিডিয়ার তথ্য বলছে জেনারেল জামানের অবসর বা 60 বছর বয়স পূর্ণ হয়ে যাচ্ছে এই বছরের 15 সেপ্টেম্বর। কাজেই তিনি যদি 15 সেপ্টেম্বর অবসরে যান কিংবা 27 যদি যান, তার ক্ষমতা সুসংহত করার জন্য তিনি যা চেষ্টা করার সেটি অবশ্যই করবেন একজন সেনাপ্রধান হিসেবে। এখন প্রশ্ন হলো, এই ফিল্ড বা দ্বন্দ্বের ভবিষ্যৎ কি? জেনারেল জামান একজন অত্যন্ত ধৈর্যশীল কিন্তু দৃঢ় অফিসার হিসেবে পরিচিত। তিনি সেনাবাহিনীতে নিজের প্রভাব ধরে রাখতে বদ্ধপরিকর। অন্যদিকে খলিলুর রহমানের পেছনে রয়েছে মার্কিন সমর্থন। যদি এই দ্বন্দ্ব বাড়তে থাকে, তবে বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে এক ধরনের অস্থিরতা দেখা দেবে। একদিকে ভারতের সাথে সম্পর্কের ভারসাম্য, অন্যদিকে মিয়ানমার ইস্যুতে সেনাবাহিনীর কঠোর অবস্থান। এই সবকিছুর মাঝখানে পররাষ্ট্রমন্ত্রী ও সেনাপ্রধান যদি দুইমারিত থাকেন, তবে সরকারের পক্ষে স্থিতিশীলতা বজায় রাখা কঠিন হবে। এইমাত্র একটা রিট দেখলাম, আজকে সরকারের প্রথম দিন, আজকেই হাইকোর্টে একটা রিট, সেটা হচ্ছে জুলাই সনদ সংবিধানের সাথে সাংঘর্ষিক। এটা বাতিলছে একটা রিট। এটা সরকারের কেউ করলো নাকি সরকার সমর্থিত কেউ, এটা বোঝা যাচ্ছে না। তাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়ার একটা শুরুতেই যেটা মানে ঝামেলা হলো, এটা তো পরিষ্কার বোঝা গেল। তো এখানে জুলাই সনদ বাস্তবায়ন না করলে ছাড় দেওয়া হবে না। জামাতের আমির আজকে কিন্তু বলছেন যে জুলাই সনদ বাস্তবায়ন যদি না করা হয় তাহলে এটা ছাড় দেবে না জামাত। জামাতের সাথে এনসিপি এবং যেহেতু তরুণদের একটা আকাঙ্ক্ষা আছে, তো সেই আকাঙ্ক্ষার বিপরীতে বিএনপি বা তারেক রহমান অবস্থান নিয়েছেন, এটা আমি মনে করি না। কিন্তু বিএনপিকে একটা জিনিস পরিষ্কার করতে হবে, সেটা হলো যে সেই আকাঙ্ক্ষাটা কিভাবে বাস্তবায়ন করবে বিএনপি বা সরকার, এইটা কিন্তু পরিষ্কার করতে হবে। যে তাদেরও তো সংস্কার প্রস্তাব আছে, তারা তো সবসময় বলে যে আমাদের 31 দফা আছে, তার পাশাপাশি এবং 31 দফার অনেক বিষয় আছে জুলাই সনদের অংশ। তো ঠিক আছে, আমি এটা বিশ্বাস করি যে জুলাই সনদ এটা বেশ জটিল প্রক্রিয়া এবং এত লম্বা প্রক্রিয়া, এটা রাতারাতি হবে, এটা আমার বিশ্বাস হয় না। কিন্তু বিএনপির নিজস্ব যে কমিটমেন্ট আছে, সেই কমিটমেন্ট অনুযায়ী দ্বিকক্ষের পার্লামেন্ট, সেই দ্বিকক্ষের পার্লামেন্টে হচ্ছে আসন ভিত্তিক তারা চায়, আর বাকিরা চায় হচ্ছে ভোটের সংখ্যানুপাতিক হারে। তো ঠিক আছে, পিআর হিসেবে যদি আসন ভিত্তিক সংসদে আসন ভিত্তিক করা হয়, তাতেও কিন্তু বিরোধী দল অনেকগুলো আসন পাবে, আর বিএনপি সরকারি দল হিসেবেও মানে উল্লেখযোগ্য সংখ্যক আসন পাবে। তো সেটা বাস্তবায়ন করা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে, যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। তার মানে এখন তো অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনটা হলো, আগামী নির্বাচনটা, এবং এই ব্যাপারে সুপ্রিম কোর্টের রায়ও আছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা করতে হবে। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বাস্তবায়নটা কেমন হবে, কোন পদ্ধতিতে হবে, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবে, এগুলি কিন্তু এখনো সিদ্ধান্ত হয়নি। এখন খুব দ্রুততার সাথে অন্তত সংস্কার প্রস্তাবের, বিএনপির সংস্কার প্রস্তাবটাই আমি ধরলাম, সেই সংস্কার প্রস্তাব এবং জুলাই সনদের কমন কয়েকটা ইস্যু, সেটা কিন্তু বাস্তবায়ন করে দেখাতে হবে। তা নাহলে একেবারে টোটাল এই যে জুলাই সনদ সংবিধানের সাথে সাংঘর্ষিক বলে এটাকে আউট করে দেওয়া, এটা কিন্তু শুরুতেই সরকারের জন্য, বিএনপির জন্য এটা মানে কি বলবো আমি বলবো আত্মঘাতী হবে এবং চরম বিরোধিতার একটা পরিস্থিতি তৈরি হবে। জুলাই সনদকে অস্বীকার করেন, তাহলে আপনার মন্ত্রিসভা অবৈধ, আপনার এই নির্বাচন অবৈধ, গণভোট অবৈধ, সব অবৈধ, বলেন সব অবৈধ। যে শপথ নিলেন না, শপথ না নিলে কি হবে? শপথ না নিলে কি হবে? আপনি যদি শোনেন, এই দেখেন কনস্টিটিউশন বলতেছেন, কনস্টিটিউশন বলছে কোন সংসদ সদস্য আদর শূন্য হবে যদি তারা নির্বাচনের পর সংসদের প্রথম বৈঠকের তারিখ হতে 90 দিনের মধ্যে তিনি তৃতীয় তফসিলে নির্ধারিত শপথ গ্রহণ বা ঘোষণা করিতে বা শপথপত্রে বা ঘোষণাপত্রে স্বাক্ষর দান করতে অসমর্থন হন। আপনারা যদি এই জুলাই সংস্কারের শপথ না নেন আগামী 90 দিনের মধ্যে, আপনাদের সিটি ভ্যাকেট হয়ে যাবে। খালি জুলাই সনদের ভিত্তি করে ভোট, খালি হানা ভোট, গণভোট তো হয়নি খালি এই জুলাই সনদের উপর ভিত্তি করে, জাতীয় নির্বাচন হয়েছে এই জুলাই সনদের উপর ভিত্তি করে। তাহলে আমি বাবা মাকে অস্বীকার করলে আমি সন্তান, আমার পরিচয় কি? আপনি ইউনিট সরকারের কাজকর্মকে যদি অস্বীকার করেন, জুলাই সনদকে অস্বীকার করেন, তাহলে আপনার মন্ত্রিসভা অবৈধ, আপনার এই নির্বাচন অবৈধ, গণভোট অবৈধ, সব অবৈধ, বলেন সব অবৈধ। আর 90 দিনের মধ্যে আপনি যদি না নেন তাহলে কি হবে? তাহলে কনস্টিটিউশন করতেছেন, তাহলে আপনার সিট ভ্যাকেট হয়ে যাবে, আপনার সিট সবার এই মেজরিটি সিট সব ভ্যাকেট হয়ে যাবে।